ঢাকা দক্ষিণের নগর ভবনে সেবা বন্ধে ব্লকেড কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে সকাল 11টায় নগর ভবনের সামনে শুরু হয় এই কর্মসূচি। এদিকে আন্দোলনে রবিবারও বন্ধ ছিল সিটি কর্পোরেশনের কার্যক্রম। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের 22 দিন পেরিয়ে গেলেও শপথ অনুষ্ঠান আয়োজন হয়নি এখনো। এরই প্রতিবাদে পঞ্চম দিনের মতো আন্দোলন করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ও ইশরাকের সমর্থকরা। তাদের দাবি, পরিকল্পিতভাবেই শপথ অনুষ্ঠান আয়োজনে দেরি করছে সরকার। আদালতের রায়ের পরও মেয়রের দায়িত্ব না দেয়াকে চক্রান্ত হিসাবে দেখছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। যতক্ষণ না পর্যন্ত এই মহানগরে নগর ভবনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নির্বাচিত মেয়রকে যতক্ষণ পর্যন্ত উনার আসনে বহাল না করা হবে ততক্ষণ পর্যন্ত ঢাকাবাসী এই কর্মসূচি পালন করে যাবে। জনতার মেয়র যতদিন পর্যন্ত আপনার এই নগর ভবনের সিটে না বসবে ততদিন আমরা আমাদের কর্মসূচি পালন করে যাব। দরকার হলে আমরা 24 ঘন্টা কর্মসূচি পালন করব। আমরা প্রধান উপদেষ্টার কাছে আবেদন করব এই অচলাবস্থা যাতে সৃষ্টি না হয়। ঢাকাবাসী চায় ইশরাক সাহেবকে, উনি জনতার মেয়র হিসাবে। এই কর্মসূচির বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগর ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, ইশরাক হোসেনের সমর্থকদের বক্তব্যের খানিকটা আমরা দেখছিলাম। পঞ্চম দিনের মতো এই কর্মসূচি চলছে। সরকারের কোনো পক্ষ থেকে এ পর্যন্ত এ বিষয়ে কোনো ধরনের বক্তব্য আপনারা পেয়েছেন কিনা? ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে তার কর্মী সমর্থকরা। ঢাকাবাসীর ব্যানারে বা ঢাকাবাসীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। তারা বলছেন যে তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা এবং ইশরাক হোসেনের ভোটার। তারা তাদের নগর পিতাকে পেতে চান অতি দ্রুত। তারা বলছেন যেহেতু কোর্ট অনুমতি দিয়েছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে বসার জন্য আর কোনো বাধা নেই, সেখানে কেন শপথ নিয়ে বিলম্বিত করা হচ্ছে সেই প্রশ্ন যেমন তারা করছেন। তারা অভিযোগ করছেন যে কোনো একটা ষড়যন্ত্রের নকশা তৈরি করা হচ্ছে, যার ফলশ্রুতিতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে নানা ধরনের বাধা এবং প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। এরকম অভিযোগ যেমন তার সমর্থক নেতাকর্মীরা করছেন, পাশাপাশি তারা কিন্তু এর জন্য উপদেষ্টাকেও এর দায় দিচ্ছেন। তারা উপদেষ্টা সজীব ভুইয়াকেও কিন্তু এর জন্য দায়ী করে তার পদত্যাগ দাবি করেছেন। বিভিন্ন স্লোগানের মধ্যে কিন্তু এই বিক্ষোভকারীদের এটিও একটি স্লোগান যেটা বারবার উচ্চারিত হচ্ছে যে সজীব ভুইয়ার কারণেই এই ইশরাক হোসেনের মেয়র পদে বসার বিলম্বিত হচ্ছে। শপথ গ্রহণের আয়োজনটি মানে অনির্দিষ্ট হয়ে আছে, তো তার পদত্যাগ দাবি করছেন। পাশাপাশি সকল ধরনের চক্রান্ত ভেঙে মেয়র ইশরাককে নগর ভবনে তারা দেখতে চান এবং বসাবেন, এরকমটা কিন্তু তারা দাবি করছেন এবং প্রতিজ্ঞাবদ্ধ। তারা বলছেন যে পরবর্তীতে আরো কঠোর এই বক্তব্যগুলো তো আমরা গত 5 দিন ধরে শুনছি বা দেখছি। আমি জানতে চাচ্ছিলাম যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের বক্তব্য এখন পর্যন্ত পাওয়া গেল কিনা। জনভোগান্তি তো চরমে উঠেছে এই কর্মসূচির ফলে। আমরা গত 5 দিন মানে গত 4 দিন ধরে এবং আজকে পঞ্চম দিনের মতো কিন্তু দেখছি যে একই দাবি তারা করছেন, একই কথা তারা বলছেন, কিন্তু তারা বলছেন যে এটি তাদের একমাত্র দাবি এবং এটি তাদের একমাত্র যেহেতু চাওয়া, তাই তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব যদি একটি ঘোষণা দেওয়া হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, তবে তারা রাজপথ ছেড়ে যাবেন। এবং এই ঘোষণা বা এই কর্মসূচির ফলশ্রুতিতে কিন্তু যেমন নগর ভবনের মূল ফটকে তালাবদ্ধ করে রাখা হয়েছে, ফলে যারা সেবা প্রার্থী তারা ভোগান্তির শিকার হচ্ছেন, তারা এসে ফিরে যাচ্ছেন। অন্যদিকে কিন্তু এই পথে যানবাহন চলাচল বন্ধ করায় মানে ব্লকেড কর্মসূচি পালন করেও কিন্তু পথচারী যারা তাদেরকেও ভোগান্তির শিকার হতে হচ্ছেন এবং এই রাস্তা ঘুরে যেতে হচ্ছে। তবে তারা প্রত্যাশা করছেন যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবেন এবং তারা তাদের নগর পিতাকে পাবেন নিজ আসনে। জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।
এনবিআর বিরক্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে পঞ্চম দিনের মতো কলম বিরতিতে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। শুধু অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করতে রাজি নন তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এই কলম বিরতিতে স্থবির হয়ে পড়েছে রাজস্ব কার্যক্রম। কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনে ব্যাহত শুল্কায়ন কার্যক্রমের প্রভাব পড়েছে পণ্য খালাসেও। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য খালাস নিতে না পারায় গুনতে হচ্ছে বাড়তি অর্থ। আমদানিকারকরা বলছেন, জরুরি খাদ্যপণ্য সময় মতো খালাস না হয় বাজারে সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ছে। এছাড়া রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আয় কমারও শঙ্কা করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে আলাদা দুটি বিভাগ তৈরির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে চলছে শুল্ক কর্মকর্তাদের কলম বিরতি। প্রতিদিন বেলা ৩টা পর্যন্ত কাজ বন্ধ থাকায় বেড়েছে ভোগান্তি। পাশাপাশি বন্দরে তৈরি হচ্ছে পণ্যজট। শুল্কায়নে দীর্ঘসূত্রিতায় পণ্যের ওপর মাশুলও বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে রাজস্ব আদায়ে বিরূপ প্রভাবের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। দেশের আমদানি রপ্তানির ৯২% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এর প্রায় পুরোটা শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউসে। কিন্তু এনবিআর ভেঙে আলাদা দুটি বিভাগ চালুর প্রতিবাদে কলম বিরতিতে কাস্টমস হাউসের কর্মকর্তারা। গত বুধবার থেকে প্রতিদিন বিকেল ৩টা পর্যন্ত কর্মসূচির কারণে ব্যাহত হচ্ছে রাজস্ব কার্যক্রম। দিনের শেষ ভাগে কাজ শুরু করায় বাড়ছে দুর্ভোগ। ভোগান্তিতে পড়ছে সেবাগ্রহীতারা। কেউ কোনো কাজ করতে পারতেছে না। ওইখানে গিয়ে দেখা যায় তারা করতেছে কি যে করি আস্তে ধীরে করতেছে, তাহলে হিসাবে আসলে সারা দিনই এইটা বন্ধ যাচ্ছে। ফোর্টে যে ড্যামারেজ আসতেছে এক্সপোর্ট এবং ইম্পোর্টেড, এই টাকাগুলো সিএনএফ দিবে না, কাস্টমসও দিবে না, এটা দিবে দেন এক্সপোর্টার এবং ইম্পোর্টার। গেল ১০ মাসে চট্টগ্রাম কাস্টমস হাউস দিয়েই রাজস্ব আদায় হয়েছে প্রায় ৬৩,০০০ কোটি টাকা। তবে কলম বিরতির প্রভাবে প্রতিদিন রাজস্ব আদায় বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রভাবে রাজস্ব ঘাটতি বাড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। বন্দরে ড্যামারেজ চার্জ এখন 4 গুণ বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেকটা পণ্যের উপর এই ড্যামারেজ চার্জের কনভার্ট করে পণ্য যে আমদানি করে সে পণ্য মূল্য নির্ধারণ করে। অতএব পণ্যের মূল্য বাড়বে এবং আমদানি খরচ বাড়বে। ৪ থেকে ৫ ঘন্টার কর্মবিরতির পর বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলছে শুল্কায়ন কার্যক্রম। এতে পণ্য খালাস কম হওয়ায় বন্দরে তৈরি হচ্ছে পণ্যজট। তবে যেটা হচ্ছে কি ৩টা পর্যন্ত কর্মবিরতির কারণে বিকালের দিকে আমাদের প্রেশার হচ্ছে খুব বেশি। বিকালের দিকে একই সাথে অ্যাপ্রেজমেন্ট, একই সাথে ডেলিভারির ভিতরে অনেকটা জটলা হয়ে যাচ্ছে। সারাদিন ব্যাপী যে কাজ সেটা যদি দিনব্যাপী হয় তাহলে এই প্রেশারটা ডিস্ট্রিবিউট হয়ে যেত। গেল অর্থ বছরে এই শুল্ক স্টেশন থেকে রাজস্ব আদায় হয় ৫৬,০০০ কোটি টাকা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এই যে কর্মকর্তাদের কলম বিরতি চলছে, এর ফলে তো রাজস্ব কার্যক্রম ব্যাহত হচ্ছে, পণ্য জট তৈরি হচ্ছে, সার্বিকভাবে তো দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সুরাহা আসলে কোথায়? দেখুন, আমরা আসলে প্রতিবেদনে যেমন শুনছিলাম যে গত বুধবার থেকে যে কলম বিরতি শুরু হয়েছে সেটির কারণে আসলে দেশের অর্থনৈতিক অবস্থা আসলে লোকসানের দিকে যাচ্ছে। আপনি জানেন যে আসলে চট্টগ্রামের কাস্টমস, ভ্যাট এবং শুল্ক কার্যালয়ে প্রতিদিন অসংখ্য মানুষের পদচারণায় সেটি মুখর থাকে বা নানামুখী সেবা গ্রহণ করার জন্য এখানে আসলে সেবা গ্রহীতারা আছেন। কিন্তু যেহেতু আজকে 5 দিন ধরে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই কলম বিরতি চলছে, সঙ্গত কারণে সেখানে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। এবং এই ক্ষেত্রে আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন সেটি হচ্ছে তাদের যে জাহাজের যে সমস্ত পণ্যগুলো আটকে রয়েছে সেগুলো আসলে যত দ্রুত খালাস করা যায় ততই তাদের জন্য আসলে মঙ্গল। কিন্তু যেহেতু কলম বিরতি চলছে, সঙ্গত কারণে তাদের পণ্যগুলো এখনো পর্যন্ত আসলে খালাস করা যাচ্ছে না। ফলে প্রতিনিয়ত তাদেরকে আসলে লোকসান গুনতে হচ্ছে। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন যে পরিমাণ কার্যক্রম হয়, যে পরিমাণ কন্টেইনার ডেলিভারি হয়, সেটি যদি কিছু সময়ের জন্য থমকে থাকে তাহলে দেশের অর্থনীতি একটি বড় রকমের প্রভাব পড়ে। আমরা এটি নিয়ে আসলে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে যেই অচল অবস্থা এই মুহূর্তে তৈরি হচ্ছে সেটি তাদের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। তারা মনে করছে যে সব পক্ষকে মিলে একটি সুরাহার পথ যাতে খুব দ্রুত সময়ের মধ্যে বের করা হয়, তাহলে সেটি বন্দরের জন্য যেমন ভালো হবে, পাশাপাশি ব্যবসায়ীরা যারা জাহাজকে
কেন্দ্রিক ব্যবসার সঙ্গে রয়েছে, বন্দর কেন্দ্রিক, কাস্টমস কেন্দ্রিক ব্যবসার সঙ্গে যুক্ত, তারাও আসলে খুব দ্রুত মুক্তি পাবেন। আমরা এটি নিয়ে আসলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। তারা যেটি বলছেন, এখনো পর্যন্ত যে পরিমাণ কন্টেনার তারা হ্যান্ডেলিং করছে সেটি এখনো পর্যন্ত অনেকটা বলা যেতে পারে যে ঠিকঠাক আছে। তবে এই কলম বিরতি যদি টানা চলতে থাকে তাহলে বড় রকমের একটি লোকসান তাদেরকে গুনতে হবে। অর্থাৎ কন্টেনার যে জট সেটি যদি বড় হয় তাহলে তাদেরকেও সেটি সামাল দিতে আসলে হিমশিম পেতে হবে। তো সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে কলম বিরতির কার্যক্রমের স্থবিরতা চলছে এবং সবাই ধারণা করছেন সব পক্ষ মিলে একটি সুরাহার পথ তারা বের করবেন। আর আসলে যদি সেটি হয় তাহলে আসলে বন্দরের যে অচল অবস্থা, কাস্টমসের যে অবস্থা সেটি শেষ হবে এবং এর মধ্য দিয়ে অর্থনীতি যে চাকা সফলভাবে চলতেছিল সেটি আবার চলা শুরু করবে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে কাস্টমস ব্যাট শুল্ক কার্যালয়ের কলম বিরতির বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দোষীদের বিচার দাবিতে এবার প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষক সমিতি। আজ দুপুর 12টার মধ্যে প্রশাসন এ বিষয়ে কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না নিলে উপাচার্য কার্যালয়ে অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষক নেতারা। রবিবার দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শিক্ষকরা তাদের দাবির বিষয়ে উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। পরে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয় আইনের বাইরে গিয়ে দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় অবস্থানে থাকায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যে কারণে কুয়েটে শিক্ষা কার্যক্রম সংকটের মধ্যে পড়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, বেশ কিছুদিন ধরেই তো কুয়েটে অচল অবস্থা চলছে। আসলে এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে করে সংকট সমাধানে কোনো পক্ষ এখন পর্যন্ত এগিয়ে আসলো কিনা? গত 18ই ফেব্রুয়ারির পর থেকে যে সংকট শুরু হয়েছে, সেই সংকট নিরসনের জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক শিক্ষার্থীদের সাথে দফায় দফায় বৈঠক করা হয়েছে, কিন্তু আসলে সংকট নিরসন হয়নি। কোনো সময় শিক্ষার্থীরা দাবি, কোনো সময় শিক্ষকদের দাবি। এই অবস্থার মধ্য দিয়েই আজ দুপুর 12টা শিক্ষকরা তাদের দাবি আদায়ে ভিসির কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করে। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এই কর্মসূচি চলে এবং আগামীকালও দুপুর 12টার পর তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এর মধ্যে দিয়ে কিন্তু শিক্ষকরা গত 4 মে থেকে তাদের দাবি আদায়ে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছিল এবং আজ থেকে কিন্তু তারা প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রেখেছে। এই প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় কিন্তু এক ধরনের অচল অবস্থায় সৃষ্টি হয়েছে। শিক্ষকদের পক্ষ থেকে যে দাবিটা করা হয়েছে যে আসলে সংকট নিরসনের জন্য প্রশাসন আন্তরিক নয়। প্রশাসন যদি আন্তরিক হতো, অর্থাৎ ভিসি সরাসরি তারা ভিসিকেই উল্লেখ করেছেন যে প্রশাসন যদি ভিসি যদি আন্তরিক থাকতেন তাহলে সংকটটা নিরসন হয়ে যেত। এদিকে শিক্ষকরা দুপুরে যে অবস্থান কর্মসূচি পালন করে তার আগেই ভিসি তার কার্যালয় ত্যাগ করেন এবং আমরা যেটা জানতে পেরেছি ভিসি খুলনা থেকে ঢাকার দিকে গিয়েছেন, যদি আনুষ্ঠানিকভাবে কিছুই আমরা জানতে পারিনি। তবে ভিসি যাওয়ার আগে একজন সিনিয়র শিক্ষককে প্রশাসনিক যে কার্যক্রম চালানোর জন্য যে দায়িত্ব, সেই দায়িত্ব দিয়ে গেলেও তিনি দায়িত্ব নেননি বলে এমনটি আমরা জানতে পেরেছি। এদিকে স্বাভাবিকভাবেই একাডেমিক কার্যক্রম বন্ধ, প্রশাসনিক কার্যক্রমও বন্ধ। এই অবস্থায় কিন্তু অর্থাৎ যে কার্যক্রমগুলো আছে, অর্থাৎ কুয়েটের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো কিন্তু এক ধরনের বন্ধ, এক ধরনের অচল অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন শিক্ষকদের প্রশাসনিক যে কার্যক্রমগুলো আছে, যে সনদ দেওয়া, রুটিন করা, ক্যালেন্ডার দেওয়া, ক্যালেন্ডার তৈরি করা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্তগুলো কিন্তু আসলে আজ থেকে বন্ধই আছে। সব মিলিয়ে কুয়েট কিন্তু এক ধরনের অচল অবস্থায় সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুয়েটের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান। ঢাকায় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গতকাল আটকের পর আজ আদালতের নির্দেশে পাঠানো হয়েছে কারাগারে। এদিকে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের জানান, মামলা থাকায় এই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
তার গ্রেপ্তারকে বিব্রতকর মন্তব্য করা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বক্তব্য ব্যক্তিগত বলেও জানান তিনি। রবিবার থাইল্যান্ড যাওয়ার পথে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। হজরত শাহজালাল বিমানবন্দর থেকে আটকের পর তাকে প্রথমে ভাটারা থানায় আনা হয়, পরে নেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সোমবার সকালে নুসরাত ফারিয়াকে হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। পরে ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় আদালত। আদালতে শুনানির পুরো সময় নুসরাত ফারিয়া ছিলেন চুপচাপ। আন্দোলন দমনে আওয়ামী লীগকে অর্থ যোগানদাতা হিসেবে অভিযুক্ত নুসরাত ফারিয়া অনলাইন জুয়ার সঙ্গেও জড়িত বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। জুলাই অভ্যুত্থানের সময় বিদেশে থাকা নুসরাত ফারিয়া কিভাবে আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন এমন প্রশ্ন তার আইনজীবীর। সরকার পক্ষ বলেছে উনি পালিয়ে যেতে চেয়েছেন। আপনি যদি দেখেন জুলাই থেকে এই পর্যন্ত 3-4 বার উনি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য, শুটিংয়ের জন্য যে আবার চলে এসেছেন। তার কিন্তু পালানোর কোনো ইন্টেনশন বা মোডাস অপারেন্ডি নেই। এদিকে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান মামলা থাকায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালে ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি, এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু গোল করবেন স্যার আপনি ছেড়ে দিয়েছেন। পুলিশ প্রতিবেদন পাওয়া সাপেক্ষে 22শে মে পরবর্তী জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাদী চেনেন না আসামিকে, আবার আসামিও চেনেন না বাদীকে, কিন্তু হয়েছে হত্যাসহ বিভিন্ন মামলা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনার প্রায় 2500 মামলার মধ্যে অনেক মামলাই করা হয়েছে দখল, বাণিজ্য আর চাঁদাবাজির জন্য। অনুসন্ধানে উঠে এসেছে মামলা হয়েছে জুলাই আগস্টে আন্দোলন করা শিক্ষার্থীদের নামেও। মফিজুল ইসলাম বৈষম্য বিরোধী আন্দোলনে গত 5 আগস্ট মিরপুরে নিহত হন তার ভাই মহিউদ্দিন, কিন্তু ভিন্ন ব্যক্তি মামলা করায় মামলা করতে পারছেন না নিহতের বড় ভাই। এখন নিখোঁজ সেই বাদীও। আমার মামাতো ভাই বলতে কেউ নাই, ঠিক আছে। উনি যে মামলাটা করলো ওনাকে আমরা কেউই চিনি না, ঠিক আছে। এবং আমি কাগজে দিয়েছি, ওনার আইডি কার্ডটা দিয়েছি, আইডি কার্ডে কোনো নাম্বার ওঠে না। এদিকে গত বছরের 30 সেপ্টেম্বর রাজধানীর গুলশান ও পল্টন থানার আলাদা 2টি মামলায় আসামি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবির সাবেক পরিচালক ও নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহকে। 5 মাস পর পল্টন থানায় আর যাত্রাবাড়ি থানাতেও করা হয় আরও 2টি মামলা, কিন্তু তার বক্তব্য বিশ্ববিদ্যালয় দখল করতেই তার নামে এ মামলা। এদিকে আগস্টের পর নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা হয় একাধিকবার। ভিসিকে জিম্মি করে চেষ্টা চালানো হয় বিশ্ববিদ্যালয় দখলের। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক করে 2 জনকে। বুরহানুদ্দিন এবং লুৎফুর রহমান সানি তারা অপচেষ্টা চালিয়েছে আমাদের ইউনিভার্সিটি দখল করার জন্য। গুলশান থানার মামলার বাদী আবু জাফর জানান মামলার আসামি ঠিক করে দিয়েছে অন্য লোক। না, আমি আসামির নাম জানি না, নেতা মেতারা দিছে। এখনো মনে করুন ওই 5-6 দিন পরে একটা থানার একটা কাগজ দিছে, এইটার মধ্যে কার কার নাম দিছে আমি আর জানি না, তুই দিছি। এদিকে আসামির তালিকায় নাম এসেছে জুলাই আগস্টে আন্দোলন করা শিক্ষার্থীদেরও। আমাদের বিরুদ্ধে যে মামলাটা দিল, এই মামলাটার কোনো ভিত্তি বুঝলাম না, কারণ আমরা তো আসছে আমাদের ভার্সিটি ভাঙচুর হচ্ছে সেটা দেখতে বা রক্ষা করতে। আইনজীবীরা বলছেন যারাই মামলা বাণিজ্য ও হয়রানির জন্য মামলা দিচ্ছেন সময় এসেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার। যদি এক্সাম্পলারি 5-10 জনকে মিথ্যা মামলার দায়ে সাজা দেওয়া হয় এটা খুব কমে যাবে, এবং যারা থানায় বসে এই ফরম্যাট তৈরি করেছে তাদের 8-10 জনের যদি চাকরিচ্যুতি ঘটে, চাকরি চলে যায়, তাহলে এটা কমবে। মিথ্যা মামলাকে পুঁজি করে দখল বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধ না করা গেলে জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে বলে মনে করেন অংশীজনেরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে চীনাকান্দি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ভোরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোহাম্মদ শামসুল হক চীনাকান্দি ইউনিয়নের রাজাপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায় চোরাই পণ্য আনার জন্য 5 জন সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যায়। এ সময় রাজাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি করলে শামসুল হক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রশিক্ষণ কর্মশালায় যাওয়ার পথে দিনাজপুরে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 3 হিসাবরক্ষণ কর্মকর্তা সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 5 জন। সোমবার ভোরে দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার 25 মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও হিসাবরক্ষণ কর্মকর্তা কার্যালয়ের অডিটর জুলফিকার আলী, অডিটর দেলোয়ার হোসেন, সুপার ইমরুল হোসেন ও গাড়ি চালক মানিক। তারা সকলে ঠাকুরগাঁওয়ের বাসিন্দা। পুলিশ জানায় ঠাকুরগাঁও থেকে মাইক্রোবাসে 8 জন রংপুরে প্রশিক্ষণের জন্য যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ উপজেলার 25 মাইলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও 2 জন। 2 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছে চালক ও সহকারী। এদিকে চট্টগ্রাম, ফরিদপুর ও নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আরও 3 জন প্রাণ হারিয়েছেন। যশোরে বোমা বিস্ফোরণে 3 ভাই বোন গুরুতর আহত হয়েছে। সকালে শহরের শঙ্করপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলো শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের 5 বছর বয়সী মেয়ে খাদিজা, 3 বছর বয়সী আয়েশা এবং 6 বছর বয়সী ছেলে সজীব। আহতদের বাবা শাহাদাত হোসেন জানান, সকালে বাড়ির পাশে মাঠের মধ্যে খেলার সময় বোমাটি পায় শিশুরা। তারা বল ভেবে সেটি বাড়ির ভেতরে এনে খেলা করছিল। এক পর্যায়ে তা বিস্ফোরণ হলে শিশুরা গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দনগরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সন্তানের মৃত্যুর 7.5 ঘণ্টা পর মা মঞ্জুরা বেগমও মারা গেছেন। রবিবার রাত 10:30টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বিকাল 3টায় 66% দগ্ধ শিশু কন্যা তানজিলাও মারা যায়। গত শুক্রবার রাত 12:30টার দিকে দগ্ধ অবস্থায় একই পরিবারের 5 জনকে প্রতিবেশীরা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন। এ ঘটনায় নিহত গৃহকর্তা তোফাজ্জল হোসেনের শরীরের 80%, তার মেয়ে মিথিলা 60% ও তানিশা 30% দগ্ধ হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 4%-এর নিচে থাকবে বলে আভাস দিয়েছেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এজন্য বেসরকারি খাতের বিনিয়োগ কমে যাওয়াকে কারণ মনে করছেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে নীতি সংস্কার ও বাজেট নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। বক্তারা বলেন, শ্রমিকদের মজুরি বাড়ার হার মূল্যস্ফীতির হারের চেয়ে কম, এতে বেকারত্ব বেড়েছে। কর জিডিপি অনুপাত 10 ভাগের নিচে থাকবে আগামী বছরও। এ সময় আলোচকরা বলেন, এনবিআরকে ভেঙে 2টি ভাগ করার সিদ্ধান্ত যৌক্তিক হয়েছে, তবে আলোচনা ছাড়া পেশাজীবীদের অংশগ্রহণ কমিয়ে বিভক্তি ঠিক হয়নি বলে মত দেন তারা। আরও বলেন, সুদ, ভর্তুকি, বেতন ভাতায় বাজেটের বড় অংশ ব্যয় হবে, তাই উন্নয়ন ব্যয় ঋণ নির্ভর হয়ে পড়বে। সরকারের অতিরিক্ত দেশীয় ঋণ বেসরকারি খাতে চাপ ফেলছে। অর্থনৈতিক সংস্কারে আমলাতন্ত্রের স্বচ্ছতা, সমন্বয়, সহযোগিতার অভাব দেখা যাচ্ছে বলেও জানান আলোচকরা। আগামী বাজেটে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। আন্তঃব্যাংকে সামান্য বেড়েছে ডলারের দর। রবিবার এক ব্যাংক আরেক ব্যাংকের কাছ থেকে 122 টাকা 78 পয়সা দরে 60 লাখ ডলার বিক্রি করেছে। খোলা বাজারেও ডলারের দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে। এর আগের দিন 2 কোটি 11 লাখ ডলার বিক্রি হয় গড়ে 122 টাকা 52 পয়সা দরে। এছাড়া আমদানি দায় নিষ্পত্তি করেছিল 122 থেকে 122 টাকা 70 পয়সা দরে। আর বাজার ভিত্তিক করার আগে আন্তঃব্যাংকে ডলার ছিল 122 টাকা। বাজার ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংক এখন আন্তঃব্যাংক সক্রিয় করার ওপর বেশি জোর দিয়েছে বলে জানা গেছে। আইএমএফ এর শর্ত মেনে গত বুধবার বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক করে বাংলাদেশ ব্যাংক। এদিকে খোলা বাজারে ডলারের দর 125 টাকা 50 পয়সা থেকে বেড়ে 126 টাকায় লেনদেন হয়। সংশ্লিষ্টদের দাবি, অসাধু চক্র যেন কালো বাজারি করতে না পারে, সেজন্য নিয়মিত মনিটরিং প্রয়োজন।
আগামী 2 মাসের মধ্যে বিপণী বিতান চালু হচ্ছে মেট্রো রেল স্টেশনে। থাকছে শপিং মল, সুপার শপ, ব্যাংক ব্যবস্থাও। ইতিমধ্যে ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনে দোকান ভাড়া দিতে বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। স্টেশনের বাণিজ্যিক ব্যবহারের সিদ্ধান্তে খুশি নগরবাসী। মেট্রো রেলের MRT 6 লাইনে মোট স্টেশন 17টি। এর মধ্যে কমলাপুর বাদে বাকি সব স্টেশন চালু আছে। প্রতিটা স্টেশন 2 তলা হলেও শুধু ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশন 3 তলা বিশিষ্ট। এবার ট্রেনে চলাচলের পাশাপাশি মেট্রো স্টেশনে কেনাকাটার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনে প্রায় 25,000 বর্গফুট ফাঁকা জায়গা বাণিজ্যিক ব্যবহারের কাজ এগিয়ে চলেছে। ভাড়া নিয়ে আগ্রহী প্রতিষ্ঠান দোকান করতে পারবে। ইজারার মেয়াদ 10 বছর, যা নবায়নযোগ্য নয়। এরই মধ্যে স্টেশনে চালু হয়েছে ATM বুথ। তবে কোনো দোকানে গ্যাস সিলিন্ডার কিংবা আগুনের ব্যবহার করা যাবে না। রিটেল শপ থাকতে পারে, কোনো ব্যাংকিং থাকতে পারে, কমার্শিয়াল থাকতে পারে, তারপরে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যাংক থাকতে পারে। মার্কেট থেকে যাতে রেসপন্সে ওয়েটিং আছে, অ্যারাউন্ড উইদিন দিস নেক্সট 2 মান্থস আমরা হয়তো রেন্টে চলে যেতে পারবো। মেট্রো রেলে উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করছেন 4 লাখের বেশি যাত্রী। বাণিজ্যিক কার্যক্রমে দৈনন্দিন জীবন আরও সহজ হবে বলে আশা তাদের। আমার মর্নিং ব্রেকফাস্ট করে নেয়, ফর এক্সাম্পল আসলাম, আমি একটা স্যান্ডউইচ ব্রেকফাস্ট অর্ডার করলাম, কিছু কিনা থাকলে সেগুলো করলাম। ইটস মোর কমফোর্টেবল ফর এভরিবডি অ্যাজ এ গুড সাইন। আমাদের অনেক কিছু দরকার হয় অনেক সময়, তো এখান থেকে সব কিছু কিনে কেটে আমরা বাসায় যেতে পারি বা আমাদের গন্তব্যস্থানে যেতে পারি। ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। বাণিজ্যিক ব্যবহারের টেকসই সুফল পেতে মেট্রো স্টেশনগুলোতে পরিচ্ছন্নতায় আরও নজর দেওয়ার পরামর্শ যাত্রীদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনে গড়ে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না লক্ষ্মীপুরের 5 উপজেলায়। 2 সপ্তাহ ধরে এই অবস্থা। এতে রোদ, বৃষ্টি আর ভ্যাপসা গরমে দুর্ভোগে 7 লাখের বেশি মানুষ। শিক্ষার্থীদের পড়াশোনা আর ব্যবসা বাণিজ্যেও ক্ষতি হচ্ছে। বিদ্যুৎ বিভাগের দাবি, সব জায়গায় লোডশেডিং হচ্ছে না। লাইন মেরামতের কারণে কিছু জায়গায় এই সমস্যা। লক্ষ্মীপুরের 5 উপজেলায় পল্লী বিদ্যুৎ ও পিডিবিতে প্রতিদিন বিদ্যুতের চাহিদা 134 মেগাওয়াট। এর মধ্যে পল্লী বিদ্যুতের চাহিদা 117 আর পিডিবিতে 17 মেগাওয়াট। তবে প্রতিদিন পাওয়া যাচ্ছে এর অর্ধেক। গ্রাহকদের অভিযোগ, গত 2 সপ্তাহ ধরে তীব্র হয়েছে লোডশেডিং, যা অন্য বছরের চেয়ে বেশি। এতে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন। আমাদের লক্ষ্মীপুরের বিদ্যুতের যে অবস্থা, কয়বার যে আসে যায় এটা তো গুণই পারি না। আমার মনে হয় 15 থেকে 20 বার ডেলি বিদ্যুৎ শুধু লোডশেডিং। জনগণ খুব কষ্টতে আছে এবং সন্ধ্যাবেলা ছেলে মেয়েদেরকে পড়ালেখার জন্য বসাতে পারতেছি না। 5 উপজেলায় দিনে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে। প্রতি মাসে সময় মতো বিল পরিশোধের পরও সেবা থেকে বঞ্চিত হয় ক্ষুব্ধ গ্রাহকরা। মানুষের ঠিক মতন করানো যায় না এবং কি অর্থনৈতিক প্রবলেম হয়, ব্যবসা বাণিজ্য আমরা কাজকর্ম করতে পারি না, অনেক আদার্স অনেকগুলো সমস্যা হয়। এক্সট্রা বিদ্যুৎ উৎপাদনের দ্রুত ব্যবস্থা করেন, যাতে করে দেশ, জাতি, মানুষ শান্তিতে থাকতে পারে। আপনাদের কাছে এই বিনীত অনুরোধ থাকলো। তবে সব জায়গায় লোডশেডিংয়ের কথা স্বীকার করছে না পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। বলছে কিছু এলাকায় লাইন মেরামতের কারণে সমস্যা তৈরি হলেও তা দ্রুত সমাধান করা হবে। কিছু কারিগরি বিষয়গুলো আছে। আমি এখানে যোগদানের পর থেকে অনেক কারিগরি বিষয়, যেমন আপনার তার চেঞ্জ করা, মিটার চেঞ্জ করা, তারপরে হচ্ছে ট্রান্সফরমার আপগ্রেডিং করার কাজ আমি যথাযথভাবে করছি। কানেক্টর চাপানো, যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার কিছু কারিগরি বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর প্রতি আমি অত্যন্ত জোর দিয়ে কাজ চলমান রাখছি। লক্ষ্মীপুরের 5 উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক 6.5 লাখ, পিডিবির প্রায় 50,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।